শিক্ষার্থী বন্ধুরা, আলটিমেট ডিজিটাল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো যদি তোমরা কেউ মিস করে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে সব সময় সবার জন্য, সব বয়সের জন্য প্রয়োজন। আশা করছি আমার আলোচনায় তোমরা সেই সুবিধাটা পেয়ে যাবে। তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত, এমনকি জীবনের সর্বক্ষেত্রেই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটা নিয়েই আজকের আলোচনা। আশা করছি আমাদের সাথে থাকবে ক্লাসের শেষ পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সেন্টেন্স সম্পর্কে কিছুটা জেনে নিই। প্রথমেই জেনে নিব সেন্টেন্স কি। যদি বাংলায় বলি সেটা হচ্ছে বাক্য। এক বা একাধিক ওয়ার্ড মিলে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আমরা সেদিকে যাব না, সেই কথাগুলো তোমরা অটোমেটিক্যালি বাংলা ইংরেজি গ্রামারে বা গতানুগতিক যে বইগুলোতে আছে সেই বইগুলোতে তোমরা অবশ্যই পেয়ে যাবে সেই বর্ণনাগুলো। আমরা চলে যাব সরাসরি আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, যাতে তোমরা যে কোনো ক্লাসের, যে কোনো বয়সের সবাই এখান থেকে সুবিধা পেতে পারো, প্রথমেই জেনে নেই সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে চাই। তোমাদের সুবিধার জন্য আমরা সেন্টেন্সকে প্রধানত দুই ভাগে ভাগ করতে চাই। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তাহলে আসো প্রথমেই জেনে নেই অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স কত প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আশা করি তোমরা সেটা জানো, তারপর আমি লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, বন্ধুরা তোমাদের সুবিধার জন্য, অর্থাৎ মনে রাখার জন্য, সেন্টেন্সের নামগুলো মনে রাখার জন্য আমি যে জিনিসটা বলতে চাই, তোমরা প্রথমে এ আই আই ও ই এই 5টা অক্ষর যদি মনে রাখো তাহলে তোমাদের 5টা সেন্টেন্সের নাম মনে রাখা কিন্তু খুব সহজ হবে। এ দিয়ে অ্যাসার্টিভ, আই দিয়ে ইন্টারোগেটিভ, আই দিয়ে ইম্পারেটিভ, ও দিয়ে অবজেক্টিভ এবং ই দিয়ে এক্সক্লেমেটরি। তোমরা খেয়াল করো যে 5টা সেন্টেন্সের শুরুর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু ভাওয়েল দিয়ে, এ আই আই ও ই। এই কথাটা যদি মনে রাখো আর কয়েকবার এটা দিয়ে যখন বাক্যগুলোর নাম প্র্যাকটিস করবে তখন কি তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আসো এবার উদাহরণে যাই। প্রথম কথা হচ্ছে গতানুগতিক অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, আমরা সেখানে না গিয়ে সেন্টেন্সগুলোকে সহজে কিভাবে চেনা যায় এবং সহজে বোঝা যায় এবং পরীক্ষার সময় সেগুলো কিভাবে ব্যবহার করা যায় সেই জায়গায় আমরা যাব। বন্ধুরা চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো সেটা আগে জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি কি করে চিনবে? যদি তুমি কোনো বাক্যে দেখো যে প্রথমেই সাবজেক্ট আছে, অর্থাৎ ব্যক্তি, বস্তু, ইতর প্রাণী, শিশু, এই জিনিসগুলো দেখবে, তখনই তুমি মনে করবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। সেই সাথে সাথে আমি জানিয়ে দিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স 2 রকম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা সেটা হাবোধক এবং নেগেটিভ হচ্ছে নাবোধক। নেগেটিভ সেন্টেন্সে তুমি নেগেটিভ ওয়ার্ডগুলো যখন দেখতে পাবে তখন বুঝবে সেটা নেগেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে চলে আসি 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা কি জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় রকম? আসো জেনে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 রকম, একটা হচ্ছে ইয়েস নো, WS এবং ট্যাগ কোশ্চেন। এখন প্রশ্ন হলো ইয়েস নো কোশ্চেন তুমি কিভাবে চিনবে? শুরুতেই যদি তুমি অক্সিলারি ভার্ব দেখো এবং সবার শেষে যদি তুমি প্রশ্নবোধক চিহ্ন দেখো তাহলে তুমি বুঝবে সেটা ইয়েস নো কোশ্চেন। WS কোশ্চেন কিভাবে চিনবে? যদি শুরুতে দেখো
ডাব্লিউএস ওয়ার্ড আছে, তারপর পরেই অক্সিলারি ভার্ব আছে, এবং সব শেষে কোশ্চেন মার্ক রয়েছে। তাহলে তুমি বুঝতে পারবে সেটা ডাব্লিউএস কোশ্চেন। সর্বশেষ হলো একটা সেন্টেন্স থাকবে পুরো, তারপর একটা কমা থাকবে, তারপর অক্সিলারি ভার্ব, নেগেটিভ ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং সবশেষে প্রনাউন এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে তুমি বুঝবে সেটা ট্যাগ কোশ্চেন। তাহলে কোশ্চেন 3 প্রকার, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন। বন্ধুরা, জেনে নেই ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা কিভাবে চিনবে। শুরুতেই যদি তুমি দেখো ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং সাথে সাথে বাক্যের শুরুতে অথবা শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ, ডোন্ট, এই কথাগুলো যদি বাক্যের শুরুতে অথবা পিছনে থাকে, তাহলে তুমি বুঝবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আসো অপারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবে। যদি কোনো বাক্যে তুমি দেখতে পাও মে অথবা লং লিভ, মে এবং লং লিভ আছে, এবং এই বাক্য দ্বারা কোনো দোয়া বা প্রার্থনা বোঝায়, তাহলে বুঝবে তুমি সেটা অপারেটিভ সেন্টেন্স। বন্ধুরা, সর্বশেষ হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে চিনবে? শুরুতেই ডাব্লিউএস ওয়ার্ড এবং সবার শেষে অক্সিলারি ভার্ব এবং তারপর এক্সক্লেমেটরি মার্ক যদি থাকে, তাহলে তুমি বুঝবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অথবা ইন্টারজেকশন ওয়ার্ড যদি শুরুতে থাকে, তার সাথে সাথে একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে এবং তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, তাহলে তুমি সেই সেন্টেন্সগুলোকে বুঝবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি তোমরা এই বিষয়টা ফলো করলে অ্যাকর্ডিং টু মিনিং যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, এই 5 প্রকার সেন্টেন্সগুলো খুব সহজেই তোমরা চিনতে পারবে। শুধু তাই নয়, যখন লিখবে, লেখার সময়ও তোমরা এভাবে করতে পারবে। বন্ধুরা, এরপরে চলে আসি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার, সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। তাহলে জেনে নেই সহজে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনব। প্রথমে জেনে নেই সিম্পল সেন্টেন্স। আগেই বলেছি, তোমাদের মনে আসে নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তোমরা সহজে বুঝে নিতে পারো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। যদি এই কয়টা বিষয় থাকে, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স আর কিছু নয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দেখা যাক 2 নম্বরে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স দেখা গেল আই শ্যাল গো হোম, এখানে একটা খালি জায়গা দেওয়া আছে, এবং আরো একটা সিম্পল সেন্টেন্স রয়েছে আই শ্যাল ইট রাইস। তাহলে 2টা সিম্পল সেন্টেন্স এবং মাঝখানে এই কথাগুলো যদি থাকে, and, but, or, yet, এই কথাগুলো যদি মাঝখানে কনজাংশন হিসেবে থাকে, তাহলে তোমরা বুঝবে কম্পাউন্ড সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা আবারও লক্ষ্য করো, সেম একটা সিম্পল সেন্টেন্স এখানে, আর একটা সিম্পল সেন্টেন্স রয়েছে পরে। তাহলে 2টা সিম্পল সেন্টেন্স যদি and, but, or ছাড়া অন্য কোনো কনজাংশন দিয়ে যোগ হয়, তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি এখানে যদি ইফ যোগ করে দিই, তাহলে হয়ে গেল I shall help you if you want to do the work। তাহলে এখানে কি যোগ করলাম? ইফ কনজাংশন যোগ করাতে নতুন করে আরেকটি সেন্টেন্স হয়ে গেল, তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এই 3টা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই কয়টি সেন্টেন্স যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো এবং চিনতে পারো, তাহলে যে কোনো লেখায় অথবা বাক্য তৈরিতে তোমাদের জন্য খুব সহজ হবে। আশা করছি আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসগুলোটাও তোমরা দেখবে এবং আমাদের সাথে থাকবে।
আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।